এখনো পর্যন্ত থানায় হাজিরা দিলেন না, কিন্তু কোথায় আছেন? এনআইএ আদালতে। অপরূপা পোদ্দার এই মুহূর্তে এনআইএ আদালতে। দেখুন, সেই ছবিও দেখাবো। অপরূপা পোদ্দারকে দেখা গেল এনআইএ আদালতে। দেখুন, এনআইএ আদালতে অপরূপা পোদ্দার, প্রাক্তন তৃণমূল সাংসদ, তার স্বামী কাউন্সিলর, তার স্বামী শাকিল আলী, এবং তাকে গ্রেফতার করা হয়েছে রিষড়ায় রামনবমীর দিনে 2023 অশান্তি পাকানোর অভিযোগে, হিংসার পরিস্থিতি তৈরির অভিযোগে। কিন্তু এখনো পর্যন্ত এই এনআইএ কোর্টে পুলিশ কি বলছে? পুলিশ কি এখনো অপেক্ষা করবে তার জন্য? রানা, হ্যাঁ অয়েন্দা, দেখো একদমই তাই। প্রায় 3.5 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু অপরূপা পোদ্দার যে শ্রীরামপুর থানায় যে বেলা 12টা যে হাজিরা দেওয়ার কথা ছিল, তিনি কিন্তু উপস্থিত হননি। কিন্তু তিনি কলকাতায় এনআইএ আদালতে রয়েছে। সেখান থেকেই কিন্তু প্রশ্ন উঠছে, যেহেতু সরকারিভাবে শ্রীরামপুর থানার পক্ষ থেকে যে তাকে অর্ডার দেওয়া হয়েছিল আজ বেলা 12টার সময় শ্রীরামপুর থানাতে এসে তাকে তাকে জিজ্ঞাসাবাদ করবে, কিন্তু সেইটা তিনি না করে তিনি এনআইএ আদালতে চলে গেলেন। ফলে আজকে যদি তিনি হাজিরা না দেন রানা, তাহলে আবার কবে নাগাদ তাকে আবার তলব করা হতে পারে? শ্রীরামপুর থানা কি বলছে? চন্দননগর পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব তিনি কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আইন মেনেই সমস্ত কাজ হচ্ছে। আজকে যদি উনি হাজিরা না দেন, এরপরে আবার তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হবে, আবার তাকে শ্রীরামপুর থানাতে এসে হাজিরা দেওয়ার জন্য। কারণ যে ঘটনা হয়েছে, যে ঘটনার ছবি নিউজ 18 বাংলায় আমরা এক্সক্লুসিভলি দেখাচ্ছি, মহিলা পুলিশ কর্মীকে ঠেলা ধাক্কা দিয়ে যেভাবে উনি বেরিয়ে যাচ্ছেন, তার রক্তাক্ত তার চক্ষু ছিল। সেই সময় যখন তার স্বামী শাকিল আলীকে যখন নিয়ে যাচ্ছিল এনআইএ কলকাতার দিকে, তখনই কিন্তু সেই সময়কার ঘটনা। ফলে পুলিশের বিরুদ্ধে যেভাবে ঠেলাঠেলি হয়েছে, পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, সেই অভিযোগে কিন্তু তার নামে এফআইআর করা হয়েছে। কিন্তু শ্রীরামপুরে আজকে উনি হাজিরা দিলেন না। কিন্তু এরপরও চন্দননগর কমিশনারেটের পুলিশ শ্রীরামপুর থানা থেকে আবার তাকে শ্রীরামপুর থানার পুলিশ। তারপরে তিনি হাজিরা দেন কিনা সেটাই দেখার। কি হয়েছিল কালকে দেখুন। দিদি কি বলবেন? 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 2023 হুগলির রিষড়ায় রামনবমীর দিন অশান্তি। সেই মামলায় মঙ্গলবার তৃণমূল কাউন্সিলর শাকিল আলীকে গ্রেফতার করে এনআইএ। স্বামী গ্রেফতার হতেই মেজাজ হারালেন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? শাকিলের গ্রেফতারির পরে অপরূপার বাড়ির সামনে উত্তেজনা তৈরি হয়। বিক্ষোভ দেখাতে শুরু করেন অপরূপার অনুগামীরা। এমন পরিস্থিতিতে শাকিলকে নিয়ে এনআইএ বাড়ি থেকে বেরোতে গেলে উত্তেজনা চরমে ওঠে। মেজাজ হারান অপরূপা। দিদি কি বলবেন? 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 অপরূপা পোদ্দার ওরফে আফরিন আলী, আরামবাগ লোকসভার প্রাক্তন তৃণমূল সাংসদ। মঙ্গলবার স্বামী গ্রেফতার হতেই বাড়ি থেকে বেরিয়ে আসেন অপরূপা। তারপরেই পুলিশের গায়ে হাত। প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। বুধবার অপরূপাকে তলব করেছে পুলিশ। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? অপরূপার বাড়ির বাইরের ঘটনা অনেককেই মনে করিয়ে দিচ্ছে 2024 সন্দেশখালির কথা। সে সময় সন্দেশখালির ত্রাস শাহজাহান শেখকে খুঁজতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডির আধিকারিকদের। শুধু ইডি নয়, এ রাজ্যে এর আগে এনআইএও তদন্তে গিয়ে হামলার মুখে পড়েছে। 2024 এপ্রিলে
বিস্ফোরণের তদন্তে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে যায় এনআইএ। ফেরার পথে লাঠি পাথর নিয়ে হামলা হয় অফিসারদের ওপর। দিদি কি বলবেন? এবার হুগলির রিষড়া, স্বামী গ্রেফতার হতেই মেজাজ হারালেন প্রাক্তন তৃণমূল সাংসদ, পুলিশ কর্মীর গায়ে হাত। আইন অনুযায়ী সরকারি কর্মীকে কাজে বাধা দিলে, হুমকি দিলে কিংবা হামলা করলে তা শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা হতে পারে। মামলা হতে পারে 132, 121, 195, 221 সহ একাধিক ধারায়। বিএনএস এর সেকশন 121 যার দুটো পার্ট রয়েছে, যদি গ্রিভিয়াস ফাঁস হয় সেক্ষেত্রে আপ টু 10 ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনমেন্ট যেতে পারে, কিন্তু যদি তার থেকে কম হয় তাহলে আপ টু 5 ইয়ার্স পর্যন্ত কিন্তু ইমপ্রিজনমেন্ট আছে। আমাদের আগের আইপিসিতেও ছিল, বিএনএস এও আছে। পাবলিক সার্ভেন্টের ক্ষেত্রে যদি তাদেরকে লফুল কাজ করতে বাধা দেয় এবং তাদের যদি ভলেন্টারি অ্যাসল্ট করা হয় বা হার্ট করা হয়, এবং সেই হার্টের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু কোয়ান্টাম অফ দ্য অফেন্স ডিপেন্ড করে। 3টে প্রভিশনই আছে, নন বেলেবল অফেন্স এবং আপনি যদি ডিসচার্জে আটকান সেখানে, এবং আপনার পেনাল্টি। 3টে প্রভিশনই কিন্তু আইনে দেওয়া আছে। এর জন্য আপনাকে পুলিশ অ্যারেস্টও করতে পারে এবং যে অ্যারেস্টই হবে সেটা কিন্তু নন বেলেবল অফেন্স হবে। সর্বোচ্চ 7 বছর আপনার ইমপ্রিজনমেন্ট হতে পারে এবং আপনাকে পেনাল্টিও পে করতে হতে পারে এই সরকারি কাজে বাধা দেওয়ার জন্য। এবং যেটা আরো বড় বিষয় হচ্ছে, এর মধ্যে যেটা সেকশন 132 অফ দ্য বিএনএস, এটা কিন্তু নন বেলেবল সেকশন, অর্থাৎ আপনি যদি সহজভাবে বেল নাও পেতে পারেন। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? নিউজ 18 বাংলা। অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলী গ্রেপ্তার, এবং সেই সাকির আলীকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বাড়ি থেকে 20টা কার্তুজ উদ্ধার করা হয়েছে। কেন, কিসের জন্য প্রয়োজন হলো এই বাড়িতে একজন সাংসদ, প্রাক্তন সাংসদ এবং কাউন্সিলর, তার স্বামী, তার বাড়িতে কেন কার্তুজ? এবং তার সঙ্গে সঙ্গে 2023-এ এই সাকির আলীর যে ভূমিকা, অর্থাৎ রামনবমীর দিন অশান্তি, হিংসা ছড়ানোর যে অভিযোগ, সেই নিয়েও রাতভর জেরা করেছে এনআইএ। কিন্তু তিনি কি সহযোগিতা করেছেন? তিনি কি উত্তর দিয়েছেন ঠিকমতো? দেখুন, এনআইএর জালে কালকে সাকির আলী আর আজকে এনআইএ আদালতে অপরূপা পোদ্দার। কারণ তাকে আদালতে তোলা হয়েছে সাকির আলীকে, তার স্বামীর জন্য তিনি সেখানে পৌঁছে গেছেন। কিন্তু তাকে, তার যে পুলিশের গায়ে হাত, সেই নিয়ে তিনি তলব এড়ালেন আজকে। এখনো প্রশ্ন উঠছে। প্রাক্তন টিএমসি সাংসদ অপরূপার স্বামীকে ম্যারাথন জেরা, রাতভর জেরা, তিনি কি সহযোগিতা করলেন? অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, দেখো, অপরূপা পোদ্দারের স্বামী মূলত সাকির আলী, তাকে রাতভর জিজ্ঞাসাবাদ করা এনআইএর পক্ষ থেকে। গতকাল তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেক্ষেত্রে লক্ষ্য করে যে তিনি কিন্তু তদন্তের অসহযোগিতা করছিলেন, এবং তার কারণ বলা হচ্ছিল বারবার। তার বাড়ি থেকে যে 20টির বেশি কার্তুজ উদ্ধার হয়েছে, এই কার্তুজ কি কারণে রাখা ছিল, এবং এই সমস্ত প্রশ্নের উত্তর তিনি কিন্তু এড়িয়ে যান। এবং এই বিপুল পরিমাণ যে কার্তুজ রাখার উদ্দেশ্য কি ছিল, তাহলে কোনো আগ্নেয়াস্ত্র ছিল, এই সমস্ত প্রশ্নের উত্তরে কার্যত তিনি চুপচাপ থাকেন। এবং পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় 2023 সালে যে রামনবমীর দিন গন্ডগোলের সূত্রপাত, সেদিনকে কার নির্দেশে তিনি ঘটিয়েছিলেন এবং কি কারণ ছিল এবং কেন তিনি জমায়েত করেছিলেন সেখানে, তাহলে কি তার অপরূপা পোদ্দারের নির্দেশ ছিল না উচ্চ নেতৃত্বের নির্দেশ ছিল? এই একাধিক বিষয় নিয়ে গতকাল রাতভর, মানে অপরূপা পোদ্দারের ভূমিকা কি ছিল এই রামনবমীতে, মানে রামনবমীর অশান্তি, হিংসা ছড়ানো, সেটাও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জেরা করা হচ্ছে। একেবারে, যেহেতু সাকির আলী, তাকে গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে রাতভর জিজ্ঞাসাবাদের কারণ, পরবর্তী ক্ষেত্রে যেহেতু যে গন্ডগোলের সূত্রপাত, যেখানে নাম ছিল, একাধিক তথ্য পায়, বড় ভিডিও ফুটেজ পায়, এবং সেখানে দেখা যায় সাকির আলী তিনি কিন্তু জমায়েত থেকে শুরু করে প্রত্যেকটি ঘটনা ঘটাচ্ছেন, এবং সেখানে যে গন্ডগোল, পুলিশের গাড়িতে আগুন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় তার ভূমিকা, এবং তিনিই গোটা ঘটনা যে ঘটিয়েছেন এমনটা এই এনআইএ থেকে নিশ্চিত হয়। এবং সেখানে এনআইএ পক্ষ দেখা হচ্ছে কার নির্দেশে, তাহলে কি অপরূপা পোদ্দারের নির্দেশ ছিল সেখানে জমায়েত করা, না হলে উচ্চ নেতৃত্ব কারো নির্দেশ ছিল? এই বিষয়গুলো নিয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, সেই জিজ্ঞাসাবাদের প্রসঙ্গ তো তিনি এড়িয়ে যান। যেমন প্রথম দিন থেকে বারবার দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, সেখানে তিনি তদন্তে অসহযোগিতা করছেন। অনুপ, দেখো, এখানে তদন্তকারী অফিসার আজকে আদালতে বলছেন যে একাধিক সিসি ক্যামেরা ফুটেজ এক্সামিন করে
একাধিক গাড়ির ভাঙচুরের মধ্যে একটি সাদা গাড়ি অক্ষত অবস্থায় রয়েছে দেখা যায়, গাড়ি চিহ্নিত করে দেখা যায় এই গাড়িটি সাকির আলীর ব্যবহার করা, এবং এই মামলায় অন্যতম অভিযুক্তকে দেখা যায় গাড়িটি নিয়ে এগিয়ে আসতে, এরপর সাকির আলী সেই গাড়িতে উঠে যাচ্ছেন। এখানেই প্রশ্ন, আরও কেউ জড়িত কিনা সেটাও কি এনআইএ তদন্ত করছে? তো এই যে গোটা ঘটনা, সেই ঘটনা শুধুমাত্র শাকির আলী নয়, প্রথমেই মনে করা হচ্ছিল এই ঘটনা শাকির আলী ছাড়াও আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে। মূলত কারোর নির্দেশে তিনি এই ঘটনা ঘটেছিল এবং পরিকল্পিতভাবে ঘটনা ঘটানো হয়েছিল, এমনটাই কিন্তু তথ্য অনুযায়ী তারা পাচ্ছে। একাধিক ভিডিও থেকে শুরু করে সিসি ক্যামেরা যে ফুটেজ তারা পেয়েছিল, এবং সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এই যে গোটা ঘটনা, সেক্ষেত্রে সাদা গাড়ি অক্ষত অবস্থায় রয়েছে এবং সেই গাড়ি থেকে দেখা যাচ্ছে যে শাকির আলী সেই গাড়ি ব্যবহার করেন। সেখানে দেখা যাচ্ছে পুলিশের গাড়ি থেকে শুরু করে একাধিক গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটলো, কিন্তু শাকির আলীর যে সাদা গাড়ি উঠে যাচ্ছে সেই গাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটলো না। এখান থেকেই পুরোপুরি স্পষ্ট হচ্ছে এই ঘটনার সঙ্গে শুধুমাত্র তিনি নয়, আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে। তাহলে কার নির্দেশ পাওয়ার পরেই এই গোটা ঘটনা ঘটানো হয়েছিল, যেহেতু এনআইএ আধিকারিক তারা মনে করছে পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটানো হয়েছিল। ইতিমধ্যে শাকির আলীকে জিজ্ঞাসাবাদ করে বাকি সেই তথ্য পেতে চায়, সেই কারণে এনআইএর পক্ষ থেকে তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হচ্ছে। বেশ।